আমি অনুরূপ। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে পরিবর্তনের সূচনাটা হয়েছে তা সেই ভবিষ্যৎকে ইঙ্গিত করে। মনে করিয়ে দিই, স্বামীজির সে আশাময়ী বাণী ভারতবর্ষের ভবিষ্যৎ, ভারতবর্ষের ইতিহাসের থেকেও অনেক বেশি গৌরবোজ্জ্বল হবে। হ্যাঁ, তাই আমাদের ইতিহাস অনেক বেশি গৌরবময়, আমাদের অতীত। তাই আজকের এই যাত্রাটা না হয় সেই অতীতের প্রেক্ষাপটকে টেনেই শুরু করা যাক। বেশি না, মাত্র ১৫০ বছর আগে এই ভারতবর্ষ তথা বাংলার মাটিতে একটা জাগরণের সূচনা হয়েছিল। শিক্ষা, শাস্ত্র, রাজনীতি, ধর্ম, সাহিত্য, শিল্প, জীবন বা সমাজের প্রতিটি ক্ষেত্রে একটা ব্যাপক আলোড়ন অনুভূত হয়। একটা সর্বব্যাপী জাগরণ লক্ষ্য করা যায়, যা ভারতের ইতিহাসে বঙ্গীয় নবজাগরণ তথা বেঙ্গল রেনেসাঁ নামে পরিচিত। হ্যাঁ, এখন এই বঙ্গীয় নবজাগরণের চরিত্র বা গঠন পর্যালোচনা করতে গেলে ব্যাপারটা আরো বেশি গভীরে চলে যায়। কিন্তু হ্যাঁ, যে বিষয়টা না বললেই নয় আর কি, ইতালিতে কনস্টান্টিনোপলের পতনের পর ফ্লোরেন্সকে কেন্দ্র করে একটা রেনেসাঁ দেখা যায়। এই বঙ্গীয় রেনেসাঁ বা নবজাগরণ খানিকটা তাই তাই একেও বঙ্গীয় নবজাগরণ বা বেঙ্গল রেনেসাঁ বলা হয়ে থাকে। যদিও বিতর্কের তো শেষ নেই এই বিষয়ে। হ্যাঁ, যেমন প্রথম বিতর্ক তো এই নিয়ে শুরু হয় যে নবজাগরণের স্রষ্টাকে আর কি যে যার দাবি নিতে ব্যস্ত। যেমন হ্যাঁ, তবে এই কথা অস্বীকার করার নেই যে নবজাগরণ বলতে আমরা প্রথমেই সর্বাগ্রে যার কথা প্রথমে আমাদের মাথায় আসে তার কেউ না, আমাদের ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হিসেবে সুখ্যাত রাজা রামমোহন রায়। তবে অনেক ঐতিহাসিক, যদি ইংরেজি ঐতিহাসিকদেরকে আমরা ধরি, ডেভিড কফ, তিনি আবার বলতেন ফোর্ট উইলিয়াম কলেজ, এখান থেকে সূচনা। তাহলে এই ব্যাপারগুলোকে একটু এড়িয়ে যাওয়া ভালো। হ্যাঁ, তবে আরো একটা ব্যাপার যে রেনেসাঁ বলতে গিয়ে অনেকের এই বিষয়ে একটা বিতর্ক আমরা লক্ষ্য করতে পারি। এটাও খানিকটা সেরকমই, যেমন তাদের মতে পৃথিবীতে কোনো দেশেই এরকম কিছু হয়নি। তার কারণটাও খুব সাধারণই, তাদের মতে এসবই ছোট লোকদের রেনেসাঁ। কারণ সমাজে পাণ্ডিত্যপূর্ণ ঐতিহ্য বা দর্শনের সাথে আমজনতার কোনোদিনই কোনো পরিচয় থাকে না। কিন্তু এক্ষেত্রে অনেকেই তাই ইতালিতেও এটা হয়নি বলেই অনেকে মনে করেন। কিন্তু এটা অ্যাকচুয়ালি সেভাবে আমরা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ইতালির মতো এত ব্যাপক এবং অধিকতর হয়তো রেনেসাঁ ছিল না। কিন্তু একটা কথা আমরা কোনোদিনও বলতে পারবো না এরকমই যে, বা এই ব্যাপারটা অস্বীকার করার নেই, গরিব চাষি বা কৃষকদের হাত ধরে কখনোই কোনো বিপ্লব বা পরিবর্তন দেখা যায়নি। যদি পরিবর্তন এনেছে কিছু মধ্যবিত্ত সম্প্রদায়, তো যদি তৎকালীন ব্যারিস্টার, উকিল, শিক্ষক বা এই জাতীয় সম্প্রদায় যারা ছিলেন, যারা মধ্যবিত্ত যে শ্রেণীটা তৈরি হয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, এরাই এই সম্পূর্ণ রেনেসাঁটার পুরোধা ছিলেন। অনেকে বলেন যে যারা একটু নিম্নবর্গীয় তারা এর থেকে একদমই তাদের এই নবজাগরণের সঙ্গে কোনো টাচই ছিল না, বা মুসলমান সমাজের কোনো টাচই ছিল না। হ্যাঁ, স্বাভাবিক, এটা তো কোথাও না কোথাও হয়েই থাকে। দেখুন, ঔপনিবেশিক ভারতবর্ষে একটা পরাধীন পরিবেশে যে সেখানে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নেই। তা বলে যে আমি নবজাগরণটাকে অস্বীকার করব, এতে কোনো যুক্তি নেই। হ্যাঁ, একটা কথা, আপনি ত্রুটি, সীমাবদ্ধতা, বিতর্ক থাকবেই, কিন্তু যে কথাটা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে এই নবজাগরণই একটা সর্বব্যাপী বৌদ্ধিক জাগরণ এনে দেয়, যা পরবর্তীতে যার থেকেই জন্ম নিচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম বা রাষ্ট্রবাদ। আর এই জাতীয়তাবাদই ভবিষ্যতে ভারতবর্ষের ইতিহাসের গতিপথ নির্ধারণ করছে। শুরু হচ্ছে ভারতীয় স্বাধীনতার ইতিহাস, যা বর্তমান ভারতের আধুনিক ইতিহাস।